ঘন কুয়াশায় ঢাকা সিকিমের একটা পাহাড়ি রাস্তা। রাত তখন প্রায় 12:30। ঘুটঘুটে অন্ধকারে আপনার গাড়ির হেডলাইটের আলোটুকু ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আচমকা গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন একটা ছায়ামূর্তি। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু সে হাত নেড়ে আপনাকে থামতে বলছে। আপনি ব্রেক কষলেন, কিন্তু গাড়িটা থামতেই দেখলেন রাস্তার মাঝখানে কেউ নেই। ঠিক তখনই আপনার গাড়ির পেছনের সিট থেকে কেউ একজন আপনার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল, এখানে কেন এলে? ঘন কুয়াশায় ঢাকা সিকিমের একটা পাহাড়ি রাস্তা। রাত তখন প্রায় 12:30। ঘুটঘুটে অন্ধকারে আপনার গাড়ির হেডলাইটের আলোটুকু ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আচমকা গাড়ির হেডলাইটের আলোয় রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন একটা ছায়ামূর্তি। তার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু সে হাত নেড়ে আপনাকে থামতে বলছে। আপনি ব্রেক কষলেন, কিন্তু গাড়িটা থামতেই দেখলেন রাস্তার মাঝখানে কেউ নেই। ঠিক তখনই আপনার গাড়ির পেছনের সিট থেকে কেউ একজন আপনার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল, এখানে কেন এলে? নমস্কার, আমি সায়ন, আর আপনাদের সবাইকে স্বাগত ছায়াগল্পের আরও একটা নতুন এপিসোডে। আজকে আমরা চলে যাব এমন এক জায়গায় যার সৌন্দর্যের টানে প্রতি বছর হাজার হাজার মানুষ সেখানে ছুটে যায়। হ্যাঁ, আমি কথা বলছি পাহাড়ের রানী সিকিমের। কিন্তু এই সুন্দর পাহাড়, সবুজ উপত্যকা আর কুয়াশার আড়ালেই লুকিয়ে আছে কিছু এমন অন্ধকার সত্যি যা শুনলে গায়ে কাঁটা দেয়। আজ আপনাদের শোনাব সিকিমের বুকে ঘটে যাওয়া এক হাড়হিম করা সত্য ঘটনার উপর আধারিত হরর গল্প। হেডফোনটা কানে গুজে নিন, ঘরের আলোটা নিভিয়ে দিন, আর চলুন হারিয়ে যাওয়া যাক আজকের গল্পে। এই গল্পের সূত্রপাত হয়েছিল বছর 2 আগে। আমাদের গল্পের মূল চরিত্র অর্ক আর তার 3 বন্ধু, সায়ন্তন, রিতম আর অঙ্কিতা। 4 জনেই কলকাতার এক নামী আইটি কোম্পানিতে চাকরি করে। একঘেয়ে কর্পোরেট লাইফ থেকে মুক্তি পেতে ওরা প্ল্যান করলো একটা অফবিট জায়গায় ঘুরতে যাওয়ার। সাধারণ ট্যুরিস্ট স্পট ওদের পছন্দ ছিল না, তাই ওরা বেছে নিল উত্তর সিকিমের একটা অত্যন্ত রিমোট বা প্রত্যন্ত গ্রাম, নাম লিংডন। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে ওরা যখন পাহাড়ি রাস্তা ধরে এগোচ্ছিল, চারপাশের ভিউ দেখে ওদের মন ভরে গিয়েছিল। কিন্তু যত ওরা ওপরের দিকে উঠছিল, আবহাওয়া ততটাই অদ্ভুত হতে শুরু করল। দুপুরের পর থেকেই চারপাশটা কেমন যেন থমথমে হয়ে গেল। কালো কুয়াশায় ঢেকে গেল চারদিক, যেন দিনের বেলাতেই সন্ধে নেমে এসেছে। বিকেলের দিকে ওরা যখন লিংডন গ্রামের কাছাকাছি পৌঁছালে, তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়ছিল। ড্রাইভার শেরপাজি, যিনি প্রথম থেকেই খুব চুপচাপ ছিলেন, তিনি হঠাৎ গাড়িটা থামিয়ে বললেন, স্যারজি, কুয়াশা খুব বেড়ে গেছে, আগে রাস্তা দেখা যাচ্ছে না, আর একটু এগোলেই আমাদের হোমস্টে, কিন্তু এই আবহাওয়ায় রিস্ক নেওয়া ঠিক হবে না। অর্ক বলল, তাহলে উপায় শেরপাদা, আজ রাতটা কোথায় কাটাবো? শেরপাজি একটু ইতস্তত করে রাস্তার পাশে জঙ্গলের মধ্য দিয়ে চলে যাওয়া একটা কাঁচা রাস্তার দিকে আঙুল দেখিয়ে বললেন, ওইদিকে একটা পুরনো ব্রিটিশ আমলের ডাকবাংলো আছে, বহু বছর ধরে ফাঁকা পড়ে থাকে, কেউ ওখানে যায় না, তবে ঘরের ছাদটা অন্তত মাথা গোজার মতো ঠিক আছে। আজ রাতটা ওখানে কাটিয়ে সকালে কুয়াশা কাটলে গ্রামে ঢুকে যাব। অন্য কোনো উপায় না দেখে 4 বন্ধুই রাজি হয়ে গেল। গাড়ি ঘুরিয়ে তারা সেই কাঁচা রাস্তা ধরে এগোতে লাগল। জঙ্গলের রাস্তাটা এতটাই ঘন ছিল যে গাড়ির আলোও যেন সেই অন্ধকার ভেদ করতে পারছিল না। কিছুক্ষণ যাওয়ার পর কুয়াশার আড়াল থেকে ভেসে উঠল একটা বিশাল কাঠের বাংলো। জীর্ণদশা, দেওয়ালে শ্যাওলা জমে কালো হয়ে গেছে, জানলার কাচগুলো ভাঙা। বাংলোটার দিকে তাকালেই কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল ওটা যেন কোনো জীবন্ত কঙ্কাল, যা হাঁ করে ওদের গিলে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে ওরা যখন বাংলোর বারান্দায় উঠল, সায়ন্তন একটু ঠাট্টা করে বলল, কি রে রিতম, তোর তো ভূত দেখার খুব শখ ছিল, পারফেক্ট জায়গা না? রিতম হাসার চেষ্টা করল, কিন্তু পারল না। পাহাড়ি ঠান্ডা হাওয়াটা যেন ওদের হাড়ের ভেতরে গিয়ে কাঁপন ধরাচ্ছিল। বাংলোর সদর দরজাটা ধাক্কা দিতেই একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। ভেতরে ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ।
শেরপাজি গাড়ি থেকে কয়েকটা মোমবাতি আর টর্চ এনে দিলেন। তিনি বাংলোর একটা কোণে নিজের কম্বল পেতে শুয়ে পড়লেন এবং যাওয়ার আগে ওদের সতর্ক করে বললেন, একটা কথা মাথায় রাখবেন স্যারজি, মাঝরাতে যাই শুনুন বা দেখুন না কেন, এই বাংলোর মেইন দরজা খুলে বাইরে বেরোবেন না। আর পেছনের দিকে যে জঙ্গলটা আছে, ভুলেও সেদিকে তাকাবেন না। অঙ্কিতা ভয় পেয়ে জিজ্ঞেস করল, কেন শেরপাদা, কি আছে ওখানে? শেরপাজিজি শুধু চোখ দু বন্ধ করে বললেন, ওটা বোম মোঝার জায়গা, পাহাড়ি অপদেবতা। ও ডাকলে মানুষ নিজের অজান্তেই মৃত্যুর মুখে হেঁটে চলে যায়। শেরপাজির কথা শুনে চার বন্ধুর মনে একটা চাপা ভয়ের সৃষ্টি হল, কিন্তু জার্নির ক্লান্তিতে ওরা আর বেশি ভাবল না। বাংলোর হলঘরে একটা বড় ফায়ারপ্লেস ছিল, কিন্তু কাঠ না থাকায় ওরা মোমবাতি জ্বালিয়েই একটা বড় তোশকের ওপর চারজন পাশাপাশি শুয়ে পড়ল। রাত তখন আনুমানিক 2টো। চারিদিক নিস্তব্ধ, শুধু বাইরে ঝোড়ো হাওয়া আর গাছের পাতা নড়ার শব্দ। হঠাৎ অর্কর ঘুমটা ভেঙে গেল। ওর মনে হলো কে যেন বাংলোর কাঠেটলোর কাঠের মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। ভারী বুট জুতো পরে কেউ যেন ওপরের তলার করিডোরে পায়চারি করছে। অর্ক ভাবল হয়তো সায়ন্তন বা রিতম টয়লেটে গেছে, কিন্তু পাশে তাকিয়ে দেখল ওরা সবাই মরার মতো ঘুমোচ্ছে। তাহলে ওপরের তলায় কে হাঁটছে? শেরপাজিও নিজের জায়গায় ঘুমিয়ে আছেন। অর্ক ভয়ে ভয়ে টর্চটা জ্বালাল। ঠিক তখনই ওপরের তলার হাঁটার শব্দটা বন্ধ হয়ে গেল, আর তার বদলে শুরু হলো একটা অন্য শব্দ। মনে হচ্ছিল কোনো ধারালো নখ দিয়ে কেউ কাঠের দেওয়ালে আঁচড়াচ্ছে। শব্দটা আস্তে আস্তে ওপর থেকে নেমে দেওয়াল বেয়ে ঠিক ওদের ঘরের দরজার বাইরে এসে থামল। অর্কর বুকের ধরফরানি তখন চরম সীমায় পৌঁছে গেছে। ও সায়ন্তনকে ধাক্কা দিয়ে তুলল। সায়ন্তন চোখ রগড়াতে রগড়াতে বলল, কি হয়েছে রে অর্ক, ঘুমাতে দে। চুপ কর, ভালো করে শোন, দরজার বাইরে কিসের শব্দ হচ্ছে? অর্ক ফিসফিসিয়ে বলল। এবার সায়ন্তনও শুনতে পেল। দরজার ওপার থেকে একটা ভারী নিঃশ্বাস ফেলার শব্দ আসছে, যেন কোনো বড় পশু দরজার ওপারে দাঁড়িয়ে ঘঁত ঘঁত করছে। হঠাৎ করে ঘরের ভেতরের তাপমাত্রা মাইনাসে নেমে গেল। ওদের মুখ থেকে ধোঁয়া বেরোতে লাগল। ঠিক তখনই বাংলোর পেছনে জঙ্গল থেকে একটা অদ্ভুত সুর ভেসে এলো। কেউ যেন একটা পাহাড়ি বাঁশি বা মাটির বাঁশি বাজাচ্ছে। সেই সুরের মধ্যে এক অদ্ভুত সম্মোহন ছিল। সুরটা কানে যেতেই ঘুমন্ত অঙ্কিতা আচমকা উঠে বসল। তার চোখ দুটো খোলা, কিন্তু মনি দুটো পুরো স্থির, যেন সে কোনো হিপনোটিজমের শিকার হয়েছে। অঙ্কিতা সোজা উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে লাগল। রিতম আর সায়ন্তন ওকে আটকানোর চেষ্টা করল। অঙ্কিতা, কোথায় যাচ্ছিস? বাইরে যাস না। কিন্তু অঙ্কিতার গায়ে যেন অসুরের শক্তি ভর করেছে। সে এক ধাক্কায় রিতমকে ফেলে দিল এবং বাংলোর মেইন দরজাটা খুলে বাইরের অন্ধকারের মধ্যে বেরিয়ে গেল। ওরা তিন বন্ধু আর শেরপাজি, যিনি ততক্ষণে জেগে উঠেছেন, টর্চ নিয়ে অঙ্কিতার পেছনে দৌড়ালেন। বাইরে তখন কুয়াশা একটু কমেছে, কিন্তু চাঁদ উঠেছে, রক্তের মতো লাল একটা চাঁদ। সেই চাঁদের আলোয় ওরা দেখল অঙ্কিতা বাংলোর পেছনের ঘন জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। অঙ্কিতা, থাম! অর্ক চিৎকার করে উঠল, কিন্তু অঙ্কিতা থামল না। জঙ্গলটার মুখে গিয়ে এসে দাঁড়িয়ে পড়ল। শেরপাজি চিৎকার করে উঠলেন, উনাকে ধরুন, আগে বাড়লে আর ফিরে পাবেন না। ঠিক তখনই ওরা টর্চের আলোটা অঙ্কিতার সামনে ফেলল, আর যা দেখল তা দেখে ওদের রক্তের গতি যেন স্তব্ধ হয়ে গেল। অঙ্কিতার ঠিক সামনে একটা বিশাল পাইন গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে একটা অবয়ব। তার শরীরটা মানুষের মতো হলেও হাত পায়ের নখগুলো অসম্ভব লম্বা আর বাঁকানো। মুখটা কুৎসিত, চামড়া পড়ে যাওয়া মানুষের মতো কালো, আর চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। তার মুখ থেকে সেই অদ্ভুত বাঁশির মতো শব্দটা বেরোচ্ছিল। ওটাই ছিল শেরপাজির বলা সেই বোম মোঝা। সেই পিশাচটা তার লম্বা হাত বাড়িয়ে অঙ্কিতার মাথাটা ছুতে যাচ্ছিল। অঙ্কিতা যেন কোনো পুতুলের মতো নিজের হাত দুটো বাড়িয়ে দিল তার দিকে। ঠিক সেই মুহূর্তে শেরপাজি পকেট থেকে একটা পাহাড়ি তাইজ বা কবচ বের করে মন্ত্র পড়তে পড়তে সেই পিশাচটার দিকে ছুঁড়ে মারলেন। কবচটা বাতাসে আগুনের ফুলকির মতো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে সেই ভৌতিক প্রাণীটি এক কণ ফাটানো চিৎকার করে উঠল,
যে চিৎকার কোনো মানুষের হতে পারে না। সেই শব্দে চারপাশের পাখিরা একসাথে ডাকতে ডাকতে উড়ে গেল। পিশাচটা নিমেষের মধ্যে গাছের ওরা সবাই দৌড়ে এসে গাড়িতে বসল। শেরবাজি গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে সেই অভিশপ্ত বাংলো থেকে বেরিয়ে এলেন। পুরো রাস্তায় কেউ একটা কথাও বলেনি। সকালে যখন ওরা গ্যাংটকের একটা হাসপাতালে পৌঁছালে তখন ডাক্তাররা জানালেন অঙ্কিতা গভীর শকের মধ্যে চলে গেছে, তবে সে বেঁচে আছে। আজও অর্ক বা তার বন্ধুরা সিকিমের সেই রাতের কথা ভুলতে পারেনি। পাহাড়ের সেই সুন্দর রূপের আড়ালে যে কত বড় অন্ধকার আর প্রাচীন রহস্য লুকিয়ে থাকতে পারে সেটা তারা নিজেদের হাড়ের মজ্জায় টের পেয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো সিকিমের এই সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি গল্পটি? পাহাড়ের সৌন্দর্য আমাদের সবাইকে টানে, কিন্তু কিছু কিছু জায়গায় যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং গায়ের লোম খাড়া হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথেও হরর গল্পটি শেয়ার করুন। আর হ্যাঁ, ছায়াগল্প পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি টিপে দিন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী কোনো হাড়হিম করা গল্প আপনার মিস না হয়। আজকের মতো এখানেই শেষ করছি। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ অন্ধকার কিন্তু আপনার ঘরের কোণেও লুকিয়ে থাকতে পারে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।